আচ্ছা, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে নিউটনস ল অফ মোশন। দেখো, এটা অলরেডি তোমরা এমসিকিউ থিওরিতে কিছুটা পড়েছো, বাট এখন আমরা যেটা পড়বো ডিটেলস। ডিটেল মানে এখানে আমরা পুরো নিউটনস ল অফ মোশন যে আঙ্গিকে বলা হয়েছে তা সব কিছুকে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। দেখো, নিউটন মেইনলি তিনটে ল দিয়েছিলেন: ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল। আচ্ছা, ফার্স্ট লতে কি বলা হয়? দেখো, ফার্স্ট লতে বলা হয় ডেফিনেটলি এটা একটা মোশন রিলেটেড ল, তিনটেই মোশন রিলেটেড ল। ফার্স্ট লতে বলা হয়, আমি বাংলায় বলে দিচ্ছি, বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকালই স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকালই সমবেগে সরল রেখায় গতিশীল থাকবে। এ বডি অ্যাট রেস্ট অর ইউনিফর্ম মোশন, যদি কোনো বস্তু স্থির থাকে বা ইউনিফর্ম মোশনে থাকে, উইল কন্টিনিউ টু বি অ্যাট রেস্ট অর ইউনিফর্ম মোশন, তাহলে সে তার স্থির অবস্থা বজায় রাখার চেষ্টা করবে বা ইউনিফর্ম মোশনকে বজায় রাখার চেষ্টা করবে, আনটিল অ্যান্ড আনলেস, যতক্ষণ না অবধি নেট এক্সটার্নাল ফোর্স অ্যাক্ট অন ইট, যতক্ষণ অবধি তার উপর একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়। তার মানে বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির, গতিশীল বস্তু গতিশীল থাকবে। সহজ হিসাব। তাহলে বলো তো, এই ফার্স্ট লকে ব্যাখ্যা করে আমরা কি কি পাচ্ছি? দেখো, একটা হচ্ছে স্থির বস্তু স্থির থাকবে সারা জীবন, গতিশীল বস্তু গতিশীল থাকবে সারা জীবন। তার মানে স্থির বস্তুর স্থির থাকার প্রবণতা, গতিশীল বস্তুর গতিশীল থাকার প্রবণতা, এই কনসেপ্টটা পাচ্ছি। দিস ইজ কল্ড ইনারশিয়া অর জাড্ডো। দিস ইজ কল্ড জাড্ডো বা ইনারশিয়া। স্থির বস্তুর স্থির থাকার প্রবণতা অ্যান্ড গতিশীল বস্তুর গতিশীল থাকার প্রবণতা, মানে কোনো বস্তু তার সেই অবস্থায় বিদ্যমান থাকতে চায়। যেমন তুমি ভাবো, তুমি অনেক পরিশ্রম করে শীতকালে কম্বলের নিচে জাস্ট শুয়েছো, এখন তোমার বাইরে বেরোতে হবে, তোমার কি ইচ্ছা করবে? না। কারণ তুমি যে সুন্দর একটা অ্যাম্বিয়েন্সে রয়েছো সেই অ্যাম্বিয়েন্সটা বজায় রাখার চেষ্টা করবে। এই উদাহরণ প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে দেওয়া যায়। তুমি শুধু এই যে লাইভ ক্লাস করছো, একটা মাস লাইভ ক্লাস করা বন্ধ করে দেবে, দেখবে নেক্সট মান্থে লাইভ ক্লাস করতে ইচ্ছাই করবে না। দিস ইজ কল্ড ইনার্শিয়া। তুমি যে স্টেটটাতে থাকবে সেই স্টেটটাই বজায় রাখার চেষ্টা করবে। ঠিক আছে? তো এটাকে বলা হয় ইনার্শিয়া, বস্তুর তার নিজস্ব অবস্থায় থাকার প্রবণতা। নেক্সট আর হচ্ছে ডেফিনেশন অফ ফোর্স। মানে ডেফিনেশন অফ ফোর্স বলতে বলের সংজ্ঞা। দেখো, এই লটাকেই যদি আমরা ঘুরিয়ে দেই তাহলে বলের সংজ্ঞা পাবো না। দেখো, বলছে বাইরে থেকে বল প্রয়োগ করলে স্থির বস্তু, বাইরে থেকে যদি বল প্রয়োগ না করা হয় তাহলে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু গতিশীল থাকবে, এটাই তো লতে বলা হয়েছে। তাহলে আমি যদি বলি বাইরে থেকে যা প্রয়োগ করে স্থির বস্তুর স্থির অবস্থার পরিবর্তন করা হয় এবং গতিশীল বস্তুর গতিশীল অবস্থার পরিবর্তন করা হয়, তাকে আমরা কি বলি? বল বলি। তাহলে ডেফিনেশন অফ ফোর্স। তাহলে কেন আমরা ফিজিক্স মুখস্থ করব? সায়েন্সের মধ্যে সব থেকে মজার জিনিস হচ্ছে এই ফিজিক্স, যাকে মুখস্থ করার দরকারই হয় না। তাহলে বলো, এখান থেকে কিছু মুখস্থ করার আছে? নেই, শুধু থিওরিটাকে একবার জেনে নাও, তাহলে তুমি দুটো জিনিস এমনিই বলতে পারবে যে ডেফিনেশন অফ ফোর্স তুমি নিজেই বানাচ্ছ এবং কনসেপ্ট অফ ইনার্শিয়া তুমি নিজেই বানাচ্ছ। ঠিক আছে? আচ্ছা, এই আমরা আগে তিনটে লকে ব্যাখ্যা করি, তারপরে তার অ্যাপ্লিকেশনে চলে যাব। ঠিক আছে? সেকেন্ড ল কি বলছে? সেকেন্ড ল বলছে দ্য নেট ফোর্স এক্সপেরিয়েন্সড বাই আ বডি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম অফ দ্য বডি। বেশ কঠিন জিনিস। আচ্ছা, এখানে আমরা চেষ্টা কি করছি? ফোর্সের ডেফিনেশন থেকে ফোর্সের মেজারমেন্ট বার করার চেষ্টা করছি। মানে আমরা বুঝে গেছি কোনো বস্তুকে তার অবস্থার পরিবর্তন করার জন্য যে জিনিসটা দরকার সেটাই হচ্ছে ফোর্স। সেটাই হচ্ছে ফোর্স। সেটাই হচ্ছে ফোর্স। তাহলে কতটা ফোর্স অ্যাপ্লাই করলে বস্তুর অবস্থার পরিবর্তন হবে সেটাই সেকেন্ড লতে বলার চেষ্টা করছে। মেজারমেন্ট কত হবে, ফোর্সটা কত দিতে হবে। সাপোজ তোমার কাছে একটা বক্স রয়েছে,
একটা ভারী বক্স রয়েছে, তুমি ওকে কি করছো, তুমি একে ঠেলছো, ফোর্স অ্যাপ্লাই করছো, বাট ও তো স্থির রয়েছে, বাট স্থিরই থেকে গেল, ও নড়লো না, ও সরলো না, ও স্থান পরিবর্তন করলো না। তার মানে ফোর্স অ্যাপ্লাই করা সত্ত্বেও স্থির বস্তু স্থির রয়েছে, সহজ হিসাব। তার মানে ফোর্স অ্যাপ্লাই করলেও স্থির বস্তু স্থির থাকতে পারে, হ্যাঁ কি না? পারে। তাহলে কতটা ফোর্স দিলে স্থির বস্তুর স্থির অবস্থার পরিবর্তন হবে? দিস ইজ দ্য ফ্যাক্টর অর দিস ইজ দ্য ফ্যাক্ট, যেটা সেকেন্ড লতে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে। এবার চলো তাহলে এই জিনিসটাকে আমরা একটু এক্সপেরিমেন্টালি বোঝার চেষ্টা করি। তোমার কাছে একটা বক্স রয়েছে, ঠিক আছে, তোমার কাছে একটা বক্স রয়েছে। আচ্ছা, এই বক্সটাকে তুমি কি করছো, এই বক্সটাকে তুমি ঠেলছো, তাহলে একটা বল প্রয়োগ করছো, ঠিক। আচ্ছা, মনে করো এই এই বক্সটা, আমি ইনিশিয়ালি 0 ধরে বলছি, এই বক্সটার ইনিশিয়াল বেগ হচ্ছে 0, কোনো বেগ নেই, স্থির রয়েছে, আর এই বক্সটার ভর হচ্ছে m, ঠিক। আচ্ছা, তুমি এতে একটা ফোর্স অ্যাপ্লাই করলে, হেভি ফোর্স, তাহলে বক্সটা খুব অল্প সময়ের মধ্যে ওই প্রান্ত থেকে এই প্রান্তে চলে আসলো। বলো তো বক্সটার ভরের কি কোনো পরিবর্তন হলো? না, যা ভর ছিল তাই আছে। আচ্ছা, বক্সটার গতির তো পরিবর্তন হলো। মনে করো এই মোমেন্টে এই বক্সটার গতি কত? v, সেটা হতে পারে 5 মিটার পার সেকেন্ড। জাস্ট আমি বোঝানোর চেষ্টা করি। তাহলে 0 ছিল, তোমার বল প্রয়োগ করার জন্য বস্তুটার বেগ বৃদ্ধি পেল, তাই না? বেগ বৃদ্ধি পেল। আচ্ছা, এখান থেকে একটা কনসেপ্ট চলে আসছে, সেটাকে বলা হয় মোমেন্টাম। মোমেন্টাম মিন্স ভরবেগ, ভরবেগ কি সবাই মুখস্থ করে না? ভরবেগ মানে ভর ইন্টু বেগ, তাই এর নাম ভরবেগ। ছোটবেলায় আমরা বলি না 5 × 6, এই পয়েন্টটাকে আমরা ইন্টু বলতে পারি x × y, তাহলে ভর ইন্টু বেগ, তাহলে কি আমরা বলি ভর বেগ। তাহলে কোনো বস্তুর ভরের সঙ্গে তার বেগকে গুণ করলে আমরা কি পাই? ভরবেগ পাই। তাহলে আমরা যদি এখানে বস্তুর ভরবেগ মেজার করি, তাহলে কত হবে? m × u। এখন আমি এই অ্যামাউন্টটাকে ধরছি না, মনে করো ইনিশিয়াল u, ফাইনাল v। আচ্ছা, এই বল প্রয়োগ করার জন্য বস্তুর ভরবেগ কত হলো? m × v। তাহলে এই পরিবর্তন কত হলো? m × v, হ্যাঁ কি না? তাহলে বলো তো এই বল প্রয়োগ করার জন্যই বস্তুর ভরবেগের পরিবর্তন হয়েছে কিনা? হ্যাঁ হয়েছে। বলো তো কোনটা বেশি? অফকোর্স mv গ্রেটার দ্যান mu হবে। কেন mv বেশি? কারণ v গ্রেটার দ্যান u, mটা তো উভয় ক্ষেত্রেই সেম, তাহলে mv গ্রেটার দ্যান mu। তাহলে বলো তো ভরবেগের পরিবর্তন কত হলো? যেহেতু mv গ্রেটার দ্যান mu, তাহলে আমরা বলতে পারি ভরবেগের পরিবর্তন কত হচ্ছে? mv মাইনাস mu। তাহলে ভরবেগের পরিবর্তন কত হয়েছে? এই mv মাইনাস mu নয়। আচ্ছা, এই ফোর্সটা প্রয়োগ করার জন্য বস্তুর ভরবেগের পরিবর্তন কত হয়েছে? mv মাইনাস mu। আচ্ছা বলো তো এই ফোর্সটাকে তুমি যদি বাড়াও, if you increase the force, what will happen? If you increase the force, the change of momentum will also increase. If you decrease the force, the change of momentum also decreases. তার মানে বেগ বল বাড়ালে ভরবেগের পরিবর্তন বাড়ে, বল কমালে ভরবেগের পরিবর্তন কমে। তাহলে আমি বলতে পারি F প্রপোর্শনাল টু mv মাইনাস mu, পারি বলতে। প্রপোর্শনাল মানে সমানুপাতিক, F বৃদ্ধি পেলে ভরবেগের পরিবর্তন বাড়বে, F হ্রাস পেলে ভরবেগের পরিবর্তন কমবে। ইজি, তোমরা ক্যালকুলেশনে দেখে নিয়েছো। আচ্ছা, এবার বলো তো আর একটা ফ্যাক্টর এখানে অ্যাড করতে হবে, সেটা হচ্ছে তুমি ভাবো এই বলটা প্রয়োগ করেছো তুমি
5 মিনিট ধরে, তার জন্যই বস্তুটা ইউ থেকে ভি বেগ প্রাপ্ত হলো। সেম বলটা প্রয়োগ করেছো তুমি 5 সেকেন্ডে, ইউ থেকে ভি হলো। তাহলে দেখো এখানে টাইম একটা ফ্যাক্টর না? কোনটা বেশি গুরুত্বপূর্ণ? টাইম। 5 সেকেন্ডে আমি বস্তুর বেগ ইউ থেকে ভিতে কনভার্ট করলাম, 5 মিনিটে বস্তুর বেগ আমি ইউ থেকে ভিতে কনভার্ট করলাম। তাহলে দেয়ার ইজ আ ফ্যাক্টর হুইচ ডিটারমাইন দ্য চেঞ্জ অফ মোমেন্টাম, দিস ইজ টাইম। তার মানে আমি যদি এখন বলি যে আচ্ছা এই কত টাইম আমি জানি না, আমি করছি টি সেকেন্ড সময়ে এই পরিমাণ বল প্রয়োগ করার জন্য মোমেন্টামের পরিবর্তন হয়েছে কত, এমভি মাইনাস এমইউ। তাহলে আমি বলতে পারি টি সেকেন্ডে ভরবেগের পরিবর্তন হচ্ছে এমভি মাইনাস এমইউ। তাহলে আমি বলতে পারি 1 সেকেন্ড, এটা আমার কি ইউনিটারি মেথড। তাহলে এমভি মাইনাস এমইউ বাই টি, এটাকে আমরা কি বলবো? পার সেকেন্ডে ভরবেগের পরিবর্তন। পার সেকেন্ডে ভরবেগের পরিবর্তন, তাহলে কি বলতে পারি এই পার সেকেন্ডে ভরবেগের পরিবর্তনকে বলা যায় ভরবেগের পরিবর্তনের হার। ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার, যাকে ইংলিশে কি বলে? রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। কি বলা হয় একে? রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। তাহলে আমরা এখানে আরেকটা ফ্যাক্টর নিয়ে আসতে পারি, টি। তার মানে বল যত বাড়বে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম বাড়বে, মানে সেকেন্ডে তত বেগ বৃদ্ধি হবে। ভরবেগের পরিবর্তনের হার তত বৃদ্ধি পাবে যত ফোর্স বাড়বে, তাই না? তাহলে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, এটাই বলছে সেকেন্ড ল। দেখো, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য নেট ফোর্স এক্সপেরিয়েন্সড বাই আ বডি। তাহলে এফ প্রপোর্শনাল টু এমভি মাইনাস এমইউ বাই টি। পারি বলতে? আচ্ছা আমরা সবাই কি জানি এই ফ্যাক্টর তোলার জন্য আমাকে কি লাগে একটা, বা এটাকে আগে একটা কাজ করে নাও, একটা কোনো না কোনোভাবে তুমি ভাবো একটা কনস্ট্যান্ট নিয়ে আসো, বা কনস্ট্যান্ট নাও আনতে পারো, ঠিক আছে? কনস্ট্যান্ট নাও আনতে পারো, প্রপোর্শনালি রাখো, এম কমন নাও, ভি মাইনাস ইউ বাই টি না, ভি মাইনাস ইউ বাই টি, পারি এম কমন নিয়ে। আচ্ছা এবার বলো যে ভি মাইনাস ইউ বাই টি একে কি বলা হয়? একে বলা হয় ত্বরণ না অ্যাক্সিলারেশন। আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়েছি হোয়াট ইজ অ্যাক্সিলারেশন, বেগ বৃদ্ধির হার। বেগ বৃদ্ধির হার, ধরো একটা বস্তুর 2 মিটার পার সেকেন্ড বেগে চলছিল, বস্তুটা 5 মিটার পার সেকেন্ড হয়েছে 1 সেকেন্ডে। তাহলে এর ত্বরণ কত? 5 মাইনাস 2/1 মানে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাকে বলা হয় ত্বরণ। বেগ কত হারে বৃদ্ধি পাচ্ছে? ধরো একটা ট্রেন স্টেশন থেকে ছেড়ে দিল, তাহলে ট্রেনটা কন্টিনিউয়াস বেগ বৃদ্ধি হচ্ছে, দিস ইজ কল্ড ত্বরণ। ত্বরণ মানে কন্টিনিউয়াস বেগ বৃদ্ধির হার। তাহলে এই যে ফ্যাক্টর, একে আমরা কি বলে থাকি? ত্বরণ। যদি কারো অসুবিধা হয় ফার্স্ট চ্যাপ্টার আর একবার দেখে নাও। তাহলে এফ প্রপোর্শনাল টু এম ইন্টু এ, এ মানে কি? অ্যাক্সিলারেশন। এ মানে কি? অ্যাক্সিলারেশন। তাহলে আমরা বলতে পারি এফ প্রপোর্শনাল টু এম ইন্টু এ। আচ্ছা এফ প্রপোর্শনাল টু এম ইন্টু এ মানে আমরা বলতে পারি এফ ইজ ইকুয়ালস টু কে এম এ। এই কেটা হচ্ছে একটা ফ্যাক্টর, যেখানে আবার পরবর্তীকালে ইউনিট বল ধরে কে এর মান 1 ধরা হয়। ইউনিট বল ধরে এফ ইকুয়ালস টু 1, এম ইকুয়ালস টু 1, অ্যাক্সিলারেশন টু অল ধরে কে ইকুয়ালস টু 1 বার করে, তারপরে অ্যাকচুয়ালি বার করে এফ ইকুয়ালস টু এম এ বা পি ইকুয়ালস টু এম এ। মানে এফকে আমরা পি দ্বারাও ডিফাইন করতে পারি। এই একক বলের সংজ্ঞার দরকার নেই তোমার, তুমি মনে করো এই কনস্ট্যান্টটা নেই, ঠিক আছে? তাহলে আমরা যে ফ্যাক্টরটা পাবো সেটা হচ্ছে পি ইজ ইকুয়ালস টু এম এ অথবা এফ ইকুয়ালস টু এম এ, যা খুশি।
তো এরা জেনারেলি পি দিয়েই ডিফাইন করেছে, তাই পি করলাম। আমি এফ দিয়ে ডিফাইন করেছি, তাই এফ করলাম, কোনো ব্যাপার না। বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা এফ এর মান পাচ্ছি এম ইন্টু এ, বা পি এর মান পাচ্ছি এম ইন্টু এ। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? সেকেন্ড ল থেকে আমরা পাচ্ছি মেজারমেন্ট অফ ফোর্স। দেখো কিচ্ছু মুখস্থ করতে হয় না, আমরা কি পাচ্ছি? মেজারমেন্ট অফ ফোর্স, ফোর্সের মেজারমেন্ট। আমরা কি পাচ্ছি? ইউনিট অফ ফোর্স। আমরা কি পাচ্ছি? কনসেপ্ট অফ মোমেন্টাম। ইউনিট অফ ফোর্স কি করে পাচ্ছি সেটা আমি বলছি। কনসেপ্ট অফ মোমেন্টাম পাচ্ছি, এই মোমেন্টাম ওয়ার্ডটা আমি পাচ্ছি। হোয়াট ইজ মোমেন্টাম? মোমেন্টাম মিন্স মাস ইন্টু ভেলোসিটি, বা ভর ইন্টু বেগ। তাহলে এই দুটো জিনিস আমার কাছে ক্লিয়ার, যে মেজারমেন্ট অফ ফোর্স পাচ্ছি বাই দ্য ফর্মুলা অফ পি ইকুয়ালস টু এম এ। হোয়াট ইজ ইউনিট অফ ফোর্স? আচ্ছা, ফোর্স মানে কি? পি ইকুয়ালস টু এম ইন্টু এ, তাই না? এম মানে কি গো? এম মানে ভর, ভর, আর এ মানে ত্বরণ। বেগ, বেগ বাই সময় বলতে পারি, বেগ বাই সময়, বেগ বাই সময়। আচ্ছা, তাহলে একটা জিনিস খেয়াল করো, এই ভর ইন্টু বেগ বাই সময়, এটাকে যদি খুব ভালো করে তুমি খুব ডিপলি অ্যানালিসিস করো, তাহলে তুমি কি পেয়ে যাবে বলো? ভরের একক কি? ভরের একক হচ্ছে গ্রাম। বেগের একক কি তোমরা জানো? বেগের একক কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার, বা মিটার পার সেকেন্ড, সরি, মিটার, মিটার পার সেকেন্ড। আর সময়ের একক কি? সেকেন্ড। তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে? গ্রাম মিটার, গ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে গ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? গ্রাম মিটার পার সেকেন্ড, সরি মিটার বলা উচিত নয় অ্যাকচুয়ালি, যেহেতু গ্রাম বললাম তাহলে সেকেন্ড বলা উচিত অ্যাকচুয়ালি, মানে সেন্টিমিটার বলা উচিত, সেন্টিমিটার, সিএম, সিএম। যদি আমরা কিলোগ্রাম বলতাম, মানে আমরা এসআই সিজিএস একক বলতাম, তাহলে অ্যাকচুয়ালি এটা কি হচ্ছে? গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই নয় কি? আর যদি আমরা ভরের একক গ্রাম মানে কিলোগ্রাম ধরি, তাহলে ওখানে আমরা মিটার ধরতে পারি, তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই নয় কি? তাহলে আমরা এখান থেকে ইউনিট অফ ফোর্স পেয়ে যাচ্ছি। তাহলে দেখো কি করে পাচ্ছি? এই ফর্মুলা দিয়ে পাচ্ছি, পি ইকুয়ালস টু এম এ। তাহলে দেখো কিছু মুখস্থ করার নেই, শুধু জিনিসটাকে বুঝলে পরে জিনিসটা ইজিলি বেরিয়ে আসে। তাহলে আমরা কি পেলাম? আমরা কিন্তু মেজারমেন্ট অফ ফোর্স পেলাম, ইউনিট অফ ফোর্স পেলাম, এবং কনসেপ্ট অফ মোমেন্টাম পেলাম, কনসেপ্ট অফ মোমেন্টাম পেলাম। ক্লিয়ার সবার কাছে? কারো কোনো অসুবিধা? কারো কোনো অসুবিধা নেই তো? নেই। চলো তাহলে, তাহলে আমরা যদি থার্ড লতে চলে যাই, থার্ড লতে কি বলা হয়েছে? থার্ড লতে বলা হয়েছে যে ফর এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। ফর এভরি অ্যাকশন দেয়ার ইজ আ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। আচ্ছা, ফর এভরি অ্যাকশন, ফর এভরি অ্যাকশন, তো এভরি অ্যাকশন মানে কি? দেখো আমি থার্ড লকে অনেকটা নিজের জীবনের সঙ্গে বা মানুষের জীবনের সঙ্গে তুলনা করি। সত্যি অর্থে আমাদের লাইফটা কি জানো? লাইফ ইজ নাথিং বাট আ মিরর। থার্ড লকে বোঝার জন্য এটাই বেস্ট। তুমি তুমি আজকে কোনো মানুষের সঙ্গে যে প্রতারণা করবে, তুমি কেন কারোর সঙ্গে প্রতারণা করছো? টু গেট সাম প্রফিট। মানুষ নিজের স্বার্থের জন্য কারোর সঙ্গে প্রতারণা করে, অন্য কোনো কারণে নয়। নিজের স্বার্থ বলতে যাতে আমার টাকা ইনকাম হয়, আমার প্রফিট হয়, আমার সম্মান বাড়ে, তবে তুমি কাউকে ছোট করো বা কারোর সঙ্গে প্রতারণা করো, ঠিক আছে? তো তুমি কারোর সঙ্গে প্রতারণা করছো, তুমি আয়নার সামনে দাঁড়িয়ে দেখো, বেসিক্যালি ওই প্রতারণাটা তুমি তোমার সঙ্গে করছো। কেন? হয়তো তুমি এখন বুঝতে পারছো না, কিন্তু ঠিক 2 বছর 5 বছর 10 বছর পরে তুমি দেখতে পাবে তার এফেক্ট, যদিও লাইফের ক্ষেত্রে সমান নয়, লাইফের ক্ষেত্রে তার এফেক্ট আরো দ্বিগুণ 4 গুণ হয়। বাট আমরা যদি ধরে নিই যে তুমি তার কার সঙ্গে যে পরিমাণ তুমি অ্যাকচুয়ালি প্রতারণা করছো, ঠিক ইকুয়াল অ্যামাউন্ট অফ প্রতারণা তুমি শিকার হবে জাস্ট টাইম এগোলে। এবার ওটা বেশি কেন হয় লাইফের ক্ষেত্রে? কারণ এই যে 10 বছর ধরে তুমি তার সঙ্গে প্রতারণা করার জন্য তুমি আজকে হ্যাপি আছো 10 বছর ধরে, তাহলে 10 বছরের সুদ আসল অ্যাড হচ্ছে না, কম্পাউন্ডিং হচ্ছে তোমার প্রতারণাটা। কম্পাউন্ডিং হয় বলেই তুমি তার সঙ্গে
কাউকে 10 টাকা চিট করলে আলটিমেটলি 100 টাকা তোমার সঙ্গে চিট করে কেউ। কেন? 10 টাকাই তোমার সঙ্গে চিট করে, কিন্তু 10 টাকা সুদ আসলে 10 বছরে 100 টাকা হয়েছে। সেই জন্য লাইফের ক্ষেত্রে এটা দ্বিগুণ চারগুণ হয়ে যায় ডিউ টু কম্পাউন্ডিং। বেসিক্যালি নিউটনস ল এটাই বলার চেষ্টা করেছে, তুমি কাউকে যে পরিমাণ ক্রিয়া দেবে সে ততটাই প্রতিক্রিয়া দেবে। তুমি আজকে ডব্লিউবিসিএস কেন সাকসেসফুল হতে পারছো না? কারণ তোমার ক্রিয়াটা আর একজনের ক্রিয়া থেকে কম, তার জন্য তুমি যা প্রতিক্রিয়া পাচ্ছ আর একজন যে প্রতিক্রিয়া পাচ্ছে তার থেকে কম, সেই জন্য তুমি ক্র্যাক করতে পারছো না, সে ক্র্যাক করে যাচ্ছে। সহজ হিসাব। আজকে সব থেকে ভালো ক্রিয়া প্রতিক্রিয়ার উদাহরণ যদি আমরা রিলেশনের ক্ষেত্রে দেখি, তাহলে বেস্ট। আজকে তুমি কোনো মেয়ের সঙ্গে বা ছেলের সঙ্গে চিট করছো, তো খুব স্বাভাবিক তোমার সঙ্গেও কেউ না কেউ চিট করার জন্য বসে রয়েছে। আজকে তুমি তোমার বাবা মাকে ঘর থেকে তাড়িয়ে দিচ্ছ এবং মহা আনন্দ উল্লাসে আছো এটা ভেবে যে তুমি বা তোমার জেনারেশন তোমার বাবা মার থেকে অনেক এগিয়ে এবং তুমি অনেক সুপ্রিম জেনারেশন, বাট তুমি এটা বুঝতে পারছো না তোমার থেকে তোমার ছেলেরা অনেক এগিয়ে থাকবে জেনারেশনের দিক থেকে। তাহলে তোমারও সেই অবস্থায় ওয়েট করতে হবে এবং অন্য দৃষ্টিকোণ থেকে, অন্যভাবে, কিন্তু রেটটা সেম হবে। ঠিক আছে? তো এটাকেই বলা হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া সমান এবং বিপরীত। ক্রিয়া প্রতিক্রিয়া সমান এবং বিপরীত। তো ব্যাপারটা এবার যদি আমি অ্যাকশনের ক্ষেত্রে চলে যাই, দেখো এখানে কি হচ্ছে, প্রতিক্রিয়াটা তুমি ইমিডিয়েট পাচ্ছ তাই ইকুয়াল পাচ্ছ। লাইফের ক্ষেত্রে প্রতিক্রিয়াটা 10 বছর পরে পাচ্ছ, 20 বছর পরে পাচ্ছ, তাই তার দ্বিগুণ চারগুণ পাচ্ছ, কিন্তু জিনিসটা সেম। তুমি এখন যে ফোর্স অ্যাপ্লাই করবে তার ইকুয়াল ফোর্স তুমি পাবে। তুমি একজনের মুখে একটা গিয়ে চড় মারো, দেখবে প্রতিক্রিয়াটা সঙ্গে সঙ্গে ইকুয়াল পাবে। ঠিক আছে? দেন অ্যান্ড দেয়ার পাবে এবং অপোজিট ডাইরেকশনে পাবে। কিন্তু কাউকে একটা চড় মারলে সে তোমাকে কিছু বললো না, কিন্তু সেটা যখন কম্পাউন্ডিং হবে তো 5 বছর পরে কি তুমি তার কাছ থেকেই 10টা চড় খাবে বা অন্য কারো কাছ থেকে 10টা চড় খেতে হবে তোমাকে। ব্যাপারটা এরকমই। তো ইকুয়াল অ্যান্ড অপোজিট কি আমাদের? অ্যাকশন এবং রিয়াকশন। মানে তুমি যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করবে তার রিয়াকশন ফোর্স ইকুয়াল এবং অপোজিট হবে। তার রিয়াকশন ফোর্স ইকুয়াল এবং অপোজিট হবে। ঠিক আছে? যেমন তুমি যদি কোনো দেওয়ালকে ঠেলো, তাহলে দেওয়াল তোমাকে ইকুয়াল বলে তোমাকে ঠেলছে, তাই তুমি দাঁড়িয়ে আছো। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে কি, তোমার প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে এখান থেকে আমরা কি জানতে পারি? অ্যাকশন রিয়াকশন, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। আচ্ছা, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টামটা আমরা পড়বো, এখনো আমরা জিনিসটাকে বুঝতে পারিনি। কিন্তু এই মোমেন্টাম কনসেপ্টটা তো আমরা বুঝে গেছি সেকেন্ড লতে, বাট এই মোমেন্টাম কনজার্ভ থাকে ডিউ টু থার্ড ল। লিনিয়ার মোমেন্টাম, রৈখিক ভরবেগ সংরক্ষিত থাকে কেন? এই থার্ড লকে প্রয়োগ করলে বোঝা যায়। তো আমরা কেন রৈখিক ভরবেগ সংরক্ষিত থাকে তা আমরা পড়বো ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম যখন পড়বো। কিভাবে সংরক্ষিত থাকে সেটা আমরা বোঝার চেষ্টা করব। ওকে, তো চলো আমরা 3টে ল বুঝলাম। 3টে ল থেকে কি কি জানা যায় সেটা বুঝলাম, যে জিনিসটা তোমরা এমসিকিউ টু থিওরিতে পড়েছিলে, শুধু এইটুকুই পড়েছিলে। এবার আমরা এটাকে ডিটেলে পড়বো। দেখো কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন রয়েছে, যেখানে কি বলা হচ্ছে, বলছে নিউটনস ল অফ মোশন ইজ ভ্যালিড অনলি, দেখো, ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। বলছে জারকীয় নির্দেশতন্ত্র, এনি রেস্ট অর ইউনিফর্ম ভেলোসিটি ফ্রেম অফ রেফারেন্স নোন অ্যাজ ইনার্শিয়া ফ্রেম। দেখো সত্যি অর্থে নিউটনস লটা বাস্তবিক ক্ষেত্রে পুরো ইকুয়াল হয় না। একটা বস্তু রেস্টে রয়েছে মানে সারা জীবন রেস্ট থাকবে, কথাটা সত্য নয় যদি তুমি বাস্তবিক জগতের ক্ষেত্রে দেখো। কারণ আমাদের অনেক এক্সটার্নাল ফোর্সেস রয়েছে যেটা আমাদের কন্টিনিউয়াস আমাদের বডির ওপরে, আমাদের সেই বস্তুর ওপরে চলছে, ফলে কখনোই কারো ভেলোসিটি সারা জীবনের জন্য ইউনিফর্ম রাখা সম্ভব নয়। এই রেফারেন্সটার কথা, কার রেফারেন্স বা কোন রেফারেন্সের কথা বলা হয়েছে? এখানে সেই রেফারেন্সের কথা বলা হয়েছে যে রেফারেন্স যেখানে যেখানে কোনো এক্সটার্নাল ফোর্স নেই। দেখো না, ইউনিফর্ম ভেলোসিটি ফ্রেম, যেখানে কোনো এক্সটার্নাল ফোর্স নেই, শুধুমাত্র তুমি যে ফোর্স দিচ্ছ সেই ফোর্সটাই বস্তুর উপরে অ্যাপ্লাইড হচ্ছে, তাকে বলা হয় জড়কীয় নির্দেশতন্ত্র। ঠিক আছে? তাই বলছে এনি রেস্ট অর ইউনিফর্ম মোশন ফ্রেম, মানে যেখানে বস্তুর উপরে এক্সটার্নাল কোনো ফোর্স নেই, দিস ইজ কল্ড
জারকীয় নির্দেশতন্ত্র বা জড়কীয় নির্দেশতন্ত্র। দেখো, এনি অ্যাক্সিলারেটেড ফ্রেম অফ রেফারেন্স ইজ নোন অ্যাজ নন ইনার্শিয়াল ফ্রেম। যদি কোনো বস্তুর বেগ কন্টিনিউয়াস বাড়ে বা কমে, তাকে আমরা অ্যাক্সিলারেশন বলে থাকি বা রিটার্ডেশন বলে থাকি। মানে বলতে পারো তুমি ত্বরণ এবং মন্দন, মানে কোনো বস্তুর বেগ প্রতি সেকেন্ডে বৃদ্ধি পাচ্ছে, কখনো কমে যাচ্ছে, কখনো বেড়ে যাচ্ছে, এই ধরনের ফ্রেম যদি হয়, তাহলে নিউটনস ল ইজ নট অ্যাপ্লিকেবল দেয়ার। সেটাকে কি বলা হয়? নন ইনার্শিয়াল ফ্রেম। ঠিক আছে? যেমন তুমি ভাবো, একটা উদাহরণ দিয়েছে, আর্থের স্পিড যখনই সূর্যের কাছে চলে যায় তখন ইনক্রিজ করে যায়, সূর্য থেকে দূরে সরে যায় তখন ডিক্রিজ করে যায়। অনেকের মনে হয় এটা হলো কি, কিভাবে হলো, ব্যাপারটা একটা ভেবে দেখা যাক। দেখো, বেসিক্যালি আমাদের পৃথিবীর যে কক্ষপথ সেটা কি উপবৃত্তাকার, এবং আমরা যখন কেপলারস ল পড়বো তখন আমরা বুঝতে পারবো যে এর দুটো ফোকাস রয়েছে, ঠিক আছে? এই ফোকাস পয়েন্টে কোনো একটা ফোকাসে তোমার সান রয়েছে, এইটা হচ্ছে পৃথিবীর কক্ষপথ। পৃথিবী কাকে প্রদক্ষিণ করছে? সূর্যকে। পৃথিবীর মতো আরো অন্যান্য গ্রহ উপগ্রহ রয়েছে, এটা তাদেরই কক্ষপথ। তাহলে কোনো একটা ফোকাসে সান রয়েছে, তাহলে মনে করো এখানে পৃথিবী রয়েছে, তো পৃথিবী থেকে সানের দূরত্ব এতটা। যখন পৃথিবী এখানে থাকবে তখন পৃথিবী থেকে সানের দূরত্ব আরো অনেক বেশি। যখন পৃথিবী এখানে থাকবে তাহলে পৃথিবী থেকে সানের দূরত্ব আরো কম, এখানে আরো কম। তাহলে এটাই বলছে, যখন পৃথিবী সানের আশপাশে ঘোরাফেরা করবে, তখন তার স্পিড বেড়ে যায়, যখন দূরে যায় তখন তার স্পিড কমে যায়। এই ফ্রেমটাকে বলা হয় নন ইনার্শিয়াল ফ্রেম, যেখানে স্পিড ভ্যারিয়েশন দেখা যাচ্ছে, স্পিডের ভ্যারিয়েশন দেখা যাচ্ছে। এটা হলে হবে না, এটাই এখানে বলার চেষ্টা করা হয়েছে। ক্লিয়ার? দেখো, ইনার্শিয়া মেজার্ড বাই মাস অফ দ্য বডি। ইনার্শিয়াকে আমরা কি করে মেজার করি? ভরের মাধ্যমে। ভরই জাড্যের পরিমাপ। ছোটবেলায় যখন ক্লাস 9-10-এ আমরা পড়াশোনা করতাম তখন এখান থেকে 2 মার্কের কোশ্চেন আসতো যে ব্যাখ্যা করো ভরই জাড্যের পরিমাপ। আচ্ছা, ভরই জাড্যের পরিমাপ, এটাকে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে কি করে হবে? মনে করো একজন রোগা লিকলিকে ব্যক্তি, আর একজন হচ্ছে বিশাল মোটা সুমো ব্যক্তি, ঠিক আছে? দেখো, তার আঁকতেই আমার কত কষ্ট হচ্ছে। তাহলে একজন কি রোগা ব্যক্তি, আর একজন হচ্ছে বিশাল মোটা ব্যক্তি। তুমি দুজনকেই ডাকলে, পাশাপাশি বসে রয়েছে, দুজনকে ডাকলে, এ তাড়াতাড়ি চলে আসলো, ও এখনো উঠতেই পারেনি, দাঁড়াও 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 উঠছি, সেই কুম্ফু পান্ডার মতো, ঠিক আছে? তো তার মানে কি, যার যত বেশি ভর তার জড়তা তত বেশি। ভালো করে বোঝো, যার যত বেশি ভর তার জড়তা তত বেশি, আর তার জাড্য তত বেশি। যদি ভর কম হয় তাহলে তোমার জড়তা কম হবে, জাড্য কম হবে। তাই তুমি ভাবো, একটা পাতাকে তুমি ফু দিলে ও উড়ে চলে গেল, কেন? ওর ভর কম, তাই ও জড়তা কাটিয়ে ইজিলি চলে গেল। আর তুমি একটা লোহার বলকে ফু দিলে ও কর্ণপাতই করলো না। বুঝতে পারলে? তাহলে এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি তোমার ভরই জাড্যের পরিমাপ। ভরই জাড্যের পরিমাপ। ক্লিয়ার? কারো কোনো অসুবিধা নেই? আচ্ছা, নেক্সট যেটা সেটা হচ্ছে, এবার আমরা চলে যাচ্ছি ফার্স্ট লতে। ফার্স্ট লতে আমরা কি জানতে পেরেছি? ইনার্শিয়া। তাহলে এই ইনার্শিয়া নিয়ে আমরা এখন ডিটেলে ব্যাখ্যা করব। ইনার্শিয়া, যাকে বাংলায় বলা হয় জাড্য। আচ্ছা, জাড্য দু রকমের হয়ে থাকে, একটাকে আমরা বলি স্থিতি জাড্য, ইনার্শিয়া অফ রেস্ট, আর একটাকে আমরা বলে থাকি গতি জাড্য বা ইনার্শিয়া অফ মোশন। তাহলে ইনার্শিয়া অফ রেস্ট, ইনার্শিয়া অফ মোশন, তাই তো? আচ্ছা, ইনার্শিয়া অফ মোশন তাকে আমরা গতিজাড্য বলছি, আর স্থিতিজাড্য বলছি। সেটা আমরা কতগুলো উদাহরণ দিয়ে আমরা বুঝতে পারবো। যেমন তুমি ভাবো, এই যে তোমার, আচ্ছা, ইনার্শিয়ার ডেফিনেশনটা কি বলেছে আগে সেটা বলি।
বললাম স্থির বস্তুর স্থির থাকার প্রবণতা আর গতিশীল বস্তুর গতিশীল থাকার প্রবণতাকে আমরা বলে থাকি ইনার্শিয়া। দ্য প্রপার্টি অফ এ ম্যাটার বাই হুইচ ইজ কন্টিনিউ ইটস existing state of rest or uniform motion in a straight line unless that state is changed by an external force। বাইরে থেকে বল প্রয়োগ না করলে কোনো স্থির বস্তুর স্থির থাকার যে প্রচেষ্টা এবং গতিশীল বস্তুর গতিশীল থাকার যে প্রচেষ্টা তাকে আমরা কি বলে থাকি? ইনার্শিয়া। তাহলে ইনার্শিয়া অফ রেস্ট মানে কি? স্থির বস্তুর স্থির থাকার প্রবণতা, তাকে আমরা ইনার্শিয়া অফ রেস্ট বলি। গতিশীল বস্তুর গতিশীল থাকার প্রবণতাকে আমরা বলে থাকি ইনার্শিয়া অফ মোশন। ক্লিয়ার? কোনো প্রবলেম নেই। আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে ইনার্শিয়া অফ রেস্টের উদাহরণটা দেখো কি বলছে। দেখো এখানে একটা গ্লাস রয়েছে, এই গ্লাসের উপরে একটা কাপবোর্ড রয়েছে, সেই কাপবোর্ডের উপরে কি রয়েছে? একটা কয়েন রয়েছে, কয়েন রয়েছে। তো যখনই এই কাপবোর্ডটাকে টোকা মারা হলো, দেখা গেল এই কয়েনটা জলের মধ্যে পড়লো। কেন? কারণ এই কয়েনটা স্থির ছিল, তাই স্থির থাকার প্রবণতা দেখিয়েছে। ও এই কাপবোর্ডের সঙ্গে সরে যেতে চায়নি। আমি ফোর্স দিয়েছি কোথায়? এই বোর্ডটার উপরে, তো বোর্ডটা ফোর্সের জন্য ছিটকে বেরিয়ে গেছে, আর উপরে যে কয়েনটা সেটা স্থির ছিল আর স্থির থাকার প্রবণতা দেখা গেছে। তাই একে আমরা কি বলছি? তাই একে আমরা বলছি ইনার্শিয়া অফ রেস্টের উদাহরণ। যেমন তুমি ভাবো, এই যে একটা গাড়ি চলছে, এটা যদিও ইনার্শিয়া অফ মোশন। তার আগে আমি আরো একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করছি, যেটা হয়তো এখানে ছবি নেই বাট উদাহরণ দেওয়া রয়েছে। প্যাসেঞ্জার সিটিং অর স্ট্যান্ডিং ইনসাইড ইট লেন ব্যাকওয়ার্ড। ঠিক আছে, দেখো তার মানে ধরো কোনো একটা মুভিং ভেহিকেল বা কোনো একটা মানে ভেহিকেল যেটা স্টেবল রয়েছে, ধরো দাঁড়িয়ে রয়েছে কোনো একটা গাড়ি, কোনো একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে, কোনো একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে, তুমি এখানেও দাঁড়িয়ে রয়েছো ওই গাড়িতে। গাড়িটা হঠাৎ করে সামনে চলা শুরু করলো, তুমি কোন দিকে ঝুঁকে পড়বে? পেছনের দিকে ঝুঁকে পড়বে। কেন? ডিউ টু স্থিতিজাড্য, ডিউ টু ইনার্শিয়া অফ রেস্ট। কিরকম ভাবে? তার কারণ হচ্ছে তুমি স্থির ছিলে, গাড়িটাও স্থির ছিল, গাড়িটার চাকা ইঞ্জিনের সাহায্যে চলা শুরু হলো, মানে ইঞ্জিন বল প্রয়োগ করলো গাড়ির চাকায়, তাই গাড়িটা সামনের দিকে চলা শুরু করলো। তোমার পা গাড়ির চাকার সঙ্গে জোড়া ছিল, তাই তোমার পা সামনের দিকে চলার চেষ্টা করেছে। যেহেতু তোমার পাটা গাড়ির চাকার সঙ্গে যুক্ত নিচে, কিন্তু তোমার বডি তো ফ্রি, তাই বডিটা তার প্রিভিয়াস অবস্থা বজায় রাখার চেষ্টা করলো। তুমি স্থির ছিলে, তাই স্থির থাকতে চেষ্টা করেছো উপরের পোর্শন, তাই পা চলা শুরু করেছে ইঞ্জিনের সাথে, বাট বডি আগের অবস্থা রাখতে চেয়েছে, তাই তুমি পেছনের দিকে ঝুঁকে গেলে। এইগুলো হচ্ছে ইনার্শিয়া অফ রেস্টের উদাহরণ। ইনার্শিয়া অফ মোশনকে যদি ব্যাখ্যা করা হয়, তাহলে মনে করো এই যে একটা গাড়ি, তার উপর একটা বক্স রয়েছে, গাড়িটাও চলছে, বক্সটাও চলছে। তুমি কি করলে? হঠাৎ করে গাড়ির ব্রেক কষলে স্টপ দেখে, বক্সটা কি? বক্সটা দেখো ফ্রিলি উড়ে সামনে গিয়ে পড়লো। কেন? কারণ বক্সটার উপরে তো কোনো ফোর্স অ্যাপ্লাই করোনি, ফোর্স অ্যাপ্লাই করেছো গাড়ির টায়ারে, তো গাড়ি থেমে গেছে, টোটাল সিস্টেম থেমে গেছে, বাট এ তো ফ্রি ছিল, ও ওই মোশন নিয়ে সামনে ঝুঁকে পড়েছে, কারণ ও মোশনে ছিল, মোশনে রাখতে চেয়েছে নিজেকে। সেম উদাহরণটা আমরা এই বাস দিয়ে যদি বোঝাই, মনে করো এই বাসটা চলছিল, এই বাসটা চলছিল, তার মানে তুমিও চলছিলে, বাসটাও চলছিল, সেম এর মতো দুজনই একটা ইউনিফর্ম মোশনে ছিলে। হঠাৎ করে বাসটা ব্রেক কষলো, তুমি কোন দিকে ঝুঁকে পড়বে? সামনের দিকে। ওয়াই? ডিউ টু ইনার্শিয়া অফ মোশন। কেন? দেখো তুমি চলছিলে, বাসও চলছিল, দুজনই তার গতিশীল অবস্থা বজায় রাখার চেষ্টা করেছে। বাসটা যখন ব্রেক করলো, টোটাল সিস্টেম দাঁড়িয়ে গেল, তোমার পা যেহেতু বাসের চাকার সঙ্গে যুক্ত ছিল,
তাই তোমার পাও দাঁড়িয়ে গেল, বডি গতিশীল ছিল, বডি গতিশীল থাকার চেষ্টা করলো, তাই বডি সামনের দিকে ঝুঁকে পড়লো। তাই তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে যে বাস থামলে আমরা কোন দিকে ঝুঁকে পড়ি, কিসের জন্য, তখন তোমাকে বলতে হবে ইনার্শিয়া অফ রেস্ট আর ইনার্শিয়া অফ মোশনের জন্য। দেখো, when a moving vehicle suddenly applied brakes, passenger lean forward, সামনের দিকে ঝুঁকে পড়ে। দেখো, পাখার সুইচ বন্ধ করলে পাখা তাও চলতে থাকে, কেন? পাখাটা গতিশীল ছিল, এখন আর এক্সটার্নাল ফোর্স দেওয়া হচ্ছে না, তারপরেও পাখাটা কি করছে, দেখো ঘুরছে। কেন ঘুরছে? কারণ পাখাটা গতিশীল ছিল, তাই তার গতিশীল অবস্থা বজায় রাখার চেষ্টা করলো। তুমি ভাবো, দৌড় প্রতিযোগিতায় উসাইন বোল্ট দৌড়ানো শুরু করেছে, যখনই ফিনিশিং লাইনে পৌঁছে যায় তখনই কি সে দাঁড়িয়ে পড়ে, নাকি সে দৌড়াতে থাকে? কেন? সে গতিশীল ছিল, তাই গতিশীল অবস্থায় সে থাকার চেষ্টা করলো, তাই ফিনিশিং লাইনে পৌঁছানোর পরেও সে আস্তে আস্তে করে তার গতি কমালো। কত উদাহরণ দেবে। একজন হকার চলন্ত ট্রেন থেকে নামার সময় সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়লে তার মুখ থুবড়ে পড়ে যাবে, তাই চলন্ত ট্রেন থেকে নামার সঙ্গে সঙ্গে কি হয়, আর একটু দৌড়াতে থাকে, দৌড়ে তার গতিটা কমাতে থাকে। কেন? গতিজাড্যের জন্য। একজন লাফ দিয়ে যে লং জাম্প করে, সে জায়গায় দাঁড়িয়ে জাম্প করলে যতটা যেতে পারত, দৌড়ে এসে জাম্প করলে তার থেকে বেশি দূর যেতে পারে। কেন? গতিজাড্যের জন্য। কেন? তুমি এখানে দাঁড়িয়ে যদি জাম্প করো, দেখো তুমি স্থির ছিলে, তাই তুমি স্থির থাকতে চাইবে অ্যাকর্ডিং টু স্থিতিজাড্য, তাই তুমি ফোর্স অ্যাপ্লাই করলে ওই স্থিতিজাড্য ভেঙে তুমি এতটা দূর পৌঁছাতে। বাট তুমি গতিশীল ছিলে, দৌড়ে আসছিলে, তুমি দৌড়ে আসছিল, এবার তুমি এই পয়েন্ট থেকে এসে যখন জাম্প করবে, তুমি গতিশীল ছিলে, গতিশীল থাকতেই চাইবে, তাই তুমি বেশি দূরে গিয়ে পড়বে। এগুলো সবই কিসের উদাহরণ? সবই গতিজাড্যের উদাহরণ। তো এইভাবে তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে, তোমাকে সেটা বুঝতে হবে। তাহলে আমরা ফার্স্ট ল বুঝে গেলাম, ডেফিনেশন অফ ফোর্স এবং কনসেপ্ট অফ ইনার্শিয়া, ইনার্শিয়া কত প্রকারের এবং কিভাবে সেটাকে ব্যাখ্যা করা হয়েছে। এখন চলে যাচ্ছি আমরা মোমেন্টামে। আচ্ছা, হোয়াট ইজ মোমেন্টাম? মোমেন্টাম মিন্স ভরবেগ। ভরবেগ, আচ্ছা ভরবেগ মানে হচ্ছে ভর ইন্টু বেগ, ঠিক আছে? দেখো বলছে মাস ইন্টু ভেলোসিটি, একেই আমরা বলে থাকি ভর ইন্টু বেগ। আচ্ছা, এই ভরবেগ ব্যাপারটাকে আমরা বোঝার চেষ্টা করব। দেখো, মাস ইন্টু ভেলোসিটি মানে কি? মাসের একক কি? গ্রাম, আর ভেলোসিটির একক কি? সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে এর একক কি? গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড অথবা কিলোগ্রাম মিটার পার সেকেন্ড, এসআই একক বা সিজিএস এককে। আচ্ছা, মোমেন্টাম কি? একটা ভেক্টর রাশি। কেন? আগের চ্যাপ্টারে তোমরা পড়েছো, যার মান এবং দিক দুইই আছে তাকে আমরা কি বলে থাকি? ভেক্টর রাশি বলে থাকি। তাহলে দেখো, এর মান রয়েছে এবং এর দিক রয়েছে, ভেলোসিটির দিক রয়েছে, তো এরও একটা দিক থাকবে, তাই আমরা একে কি বলতে পারি? ভেক্টর রাশি। আচ্ছা, অ্যাপ্লিকেশন বলছে, বলছে এ হেভি বডি অ্যান্ড আ লাইট বডি আর মুভ উইথ আ কনস্ট্যান্ট মোমেন্টাম, দেয়ার কাইনেটিক এনার্জি অফ দ্য লাইট বডি ইজ গ্রেটার দ্যান দ্য হেভি বডি। তো এটা যদি তুমি মুখস্থ করে নাও তাও হবে, যদি বুঝে নাও তাও হবে। এই দুটো থিওরি তোমাকে একটু বুঝতে হবে, যেটা মোমেন্টাম যদি তুমি এই দুটো থিওরির বেসিসে বুঝতে পারো, তাহলে আমার মনে হয় তুমি সবকিছু বুঝতে পেরে যাবে। যেমন বলছে, দেখো একটা হেভি বডি এবং একটা লাইট বডি। মনে করো এটা তোমার একটা লাইট বডি আর এটা তোমার একটা হেভি বডি, ঠিক আছে? তাহলে একটা হেভি বডি এবং একটা লাইট বডি, ধরো তুমি মনে করো দুটো ট্র্যাক চলছে সামনে, ঠিক আছে? এই ট্র্যাকগুলো তুমি কি করছো, দুজনেরই মোমেন্টাম সেম। কি বলছে? মুভ উইথ কনস্ট্যান্ট মোমেন্টাম। মনে করো এই যে হেভি বডি, তার মাস হচ্ছে ক্যাপিটাল এম, যেটা স্মল বডি তার মাস হচ্ছে স্মল এম। যেটা ক্যাপিটাল বডি তার ভেলোসিটি হচ্ছে ক্যাপিটাল ভি, যেটা স্মল বা হালকা বডি তার ভি হচ্ছে স্মল ভি, ঠিক? তাহলে ক্যাপিটাল এম ক্যাপিটাল ভি, স্মল ভি স্মল এম, ঠিক আছে? দেখো, এই ক্যাপিটাল ভি আর ক্যাপিটাল এম আর স্মল ভি স্মল এম, এই দুটো কি? মোমেন্টাম। বলেছে এদের কি মোমেন্টাম সেম। দেখো আমি তোমাদের প্রমাণ করে দিচ্ছি। তাহলে আমরা বলতে পারি
ক্যাপিটাল ভি ইজ ইকুয়ালস টু, মানে ক্যাপিটাল এম ইন্টু ক্যাপিটাল ভি ইজ ইকুয়ালস টু স্মল এম ইন্টু স্মল ভি। কেন? কারণ দুজনের মোমেন্টাম কনস্ট্যান্ট, মানে সেম। এবার বলেছে কাইনেটিক এনার্জি কার বেশি। কাইনেটিক এনার্জি মানে কি? কাইনেটিক এনার্জি মানে তোমরা আগের ক্লাসে পড়েছো হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ এম ভি স্কোয়ারকে আমরা কি বলে থাকি? কাইনেটিক এনার্জি বলে থাকি, তাই তো? আচ্ছা, এই কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি তাহলে দেখো এম ভি মাইনাস এম ইউ, তাহলে কার হাফ এম ভি স্কোয়ার এর হবে? অ্যাকচুয়ালি এর কাইনেটিক এনার্জি হবে ক্যাপিটাল এম, অ্যাকচুয়ালি ক্যাপিটাল এম ভি স্কোয়ার, আর এর কাইনেটিক এনার্জি হবে হাফ স্মল এম ভি স্কোয়ার। তাহলে এটাকে কি বলা হয়? এটাকে বলা হচ্ছে তোমার কাইনেটিক এনার্জি। তাহলে কার কাইনেটিক এনার্জি বেশি এটা তোমার কাছে জানতে চেয়েছে। তা তুমি এখান থেকে প্রমাণ করতে হবে। আচ্ছা বলো তো, যদি ভরবেগ দুজনের সেম হয় তাহলে এখান থেকে আমরা কি কনক্লুশন ড্র করতে পারি? আমরা এরকম ড্র করতে পারি, ক্যাপিটাল এম বাই স্মল এম ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল ভি বাই স্মল ভি, সরি স্মল ভি বাই ক্যাপিটাল, সরি স্মল ভি বাই ক্যাপিটাল ভি। হ্যাঁ কি না? জাস্ট এটাকে নিচে উপরে নিয়েছি, আর কিছুই না। ক্যাপিটাল এম বাই স্মল এম ইজ ইকুয়ালস টু স্মল ভি বাই ক্যাপিটাল ভি। আচ্ছা এখান থেকে বলো তো কার এম বেশি, যেটা হেভি বডি? তাহলে আমি এখান থেকে বলতে পারি এম গ্রেটার দেন স্মল এম। তাহলে আমি এখান থেকে এটাও বলতে পারি স্মল ভি গ্রেটার দেন ক্যাপিটাল ভি, তাই না? কেন কেন নয়? খুব ভালো করে বুঝে দেখো কেন নয়। ক্যাপিটাল এম আর ভি, মনে করো ক্যাপিটাল এম হচ্ছে 100 আর ভি হচ্ছে কত? 10, তবে এটা হচ্ছে 1000। এটা ধরো স্মল এম যেটা সেটা ধরো 50, আর এটা কত তোমার 20। তাহলে দেখতে পাচ্ছ এর এম কম কিন্তু ভি বেশি, তবে এটা কত হবে? 1000। তাহলে ডেফিনেটলি এই যেটা হালকা বডি তার ভি বেশি হবে। তাহলে এখান থেকে আমি কি পেয়ে গেলাম? কনক্লুশন স্মল ভি গ্রেটার দেন ক্যাপিটাল ভি, স্মল ভি গ্রেটার দেন ক্যাপিটাল ভি পেলাম। আচ্ছা একটা কাজ করি আমরা, তাহলে এখানে আবার চলে যাচ্ছি, এম ভি ইজ ইকুয়ালস টু এম ভি। আচ্ছা একটা কাজ করো, তুমি তুমি উভয় পক্ষে ভি দ্বারা গুণ করো, উভয় পক্ষে স্মল ভি দ্বারা গুণ করো, উভয় পক্ষে স্মল ভি, একটা ক্যাপিটাল ভি একটা স্মল ভি দ্বারা গুণ করো। আচ্ছা তুমি তো এইটা জানো যে ক্যাপিটাল ভি আর ক্যাপিটাল এম আর স্মল ভি আর স্মল এম এর ভ্যালু সেম, তাই না? আচ্ছা এটা ইকুয়াল কেন করলাম? তুমি দুটোকে তুলনা করো জাস্ট, অ্যান্ড এটা তো সেম, তোমরা জানোই, এটা তো জানোই তোমরা। বা আরেকটা কাজ করতে পারো, আমার আরেকটা প্রমাণ সহজ আসছে মাইন্ডে, এখান থেকেই আসো। ক্যাপিটাল এম ক্যাপিটাল ভি ইন্টু ক্যাপিটাল ভি বাই ক্যাপিটাল ভি ইজ ইকুয়ালস টু স্মল এম স্মল ভি বাই স্মল ভি। এই ভি কেটে যাবে, এই ভি কেটে যাবে, তার মানে আলটিমেটলি সেম। তাহলে এখানে আমরা এটাকে বলতে পারি ক্যাপিটাল এম ভি স্কোয়ার বাই ভি ইজ ইকুয়ালস টু স্মল এম ভি স্কোয়ার বাই ভি। পারি বলতে? আচ্ছা উভয় পক্ষে হাফ দ্বারা গুণ করো, তাহলে আমরা বলতে পারি হাফ ক্যাপিটাল এম ভি স্কোয়ার বাই ক্যাপিটাল ভি ইজ ইকুয়ালস টু হাফ স্মল এম ভি স্কোয়ার বাই স্মল ভি। পারি বলতে এটা? এবার একটা কাজ করো, এই দুটোকে উপরে নিচে নিয়ে যাও, হাফ ক্যাপিটাল এম ভি স্কোয়ার বাই হাফ স্মল এম ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু, বলো তো এটা কোথায় যাবে আর এটা কোথায় যাবে? যদি ক্যাপিটাল এম এর সঙ্গে হচ্ছে স্মল ভি, এর সঙ্গে স্মল ভি, এটা হচ্ছে ক্যাপিটাল ভি, তাই নয় কি? তাহলে তবেই তো গুণ করলে আমার এটা আসবে। দেখো এটাকে গুণ করো এখানে, তাহলে স্মল ভির সঙ্গে ক্যাপিটাল ভি, তাহলে আমার এখানে চলে গেল ক্যাপিটাল ভি, আর এটা এর সঙ্গে এই নিচে ভি থেকে গেল, এই নিচে চলে আসলো, মানে এই দুটোর মধ্যে এক্সচেঞ্জ হলো। তাহলে বলো এটা কি?
এটা কাইনেটিক এনার্জি নয় কি ভারী বস্তুর? এটা কাইনেটিক এনার্জি নয় কি হালকা বস্তুর? তাহলে বলো তো কোনটা বেশি হবে? কোনটা বেশি হবে এর মধ্যে? কোনটা বেশি হবে? একটু আগেই প্রমাণ করেছো স্মল ভি ইজ গ্রেটার দেন ক্যাপিটাল ভি। তাহলে আমরা বলতে পারি হাফ এম ভি স্কোয়ার, এই ছোটটা, এটাও বেশি হবে কারণ এটা প্রপোর্শনাল। এই দুটো যার বেশি সে এই পাশেরটা সেটা বেশি, কারণ এটা ইকুইভ্যালেন্স টু এটা আর এটা ইকুইভ্যালেন্স টু এটা। তার মানে এটা যার বেশি এটাও তার বেশি। তাহলে আমরা বলতে পারি লাইট বডির কাইনেটিক এনার্জি কি হবে? গ্রেটার। দেখো কি সুন্দর প্রমাণ করে দেওয়া গেল, লাইট বডির কাইনেটিক এনার্জি বেশি। ক্লিয়ার একদম সবার কাছে? কোনো প্রবলেম? একবার জাস্ট রেকর্ডিংসটা চেক করে নিও, আর একবার তোমরা দেখে নিও রেকর্ডিংসটা, তাহলে আমার মনে হয় ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই প্রমাণটা পেয়ে গেলাম আমরা। কি করে পেলাম চলো আবার বলে দিচ্ছি। ক্যাপিটাল এম ক্যাপিটাল ভি ইকুয়ালস টু স্মল এম স্মল ভি। আচ্ছা ক্যাপিটাল, আমি এখান থেকে একটা পেয়ে যাচ্ছি যে স্মল ভি ইজ গ্রেটার দেন ক্যাপিটাল ভি। ক্যাপিটাল এম ভি বাই ভি ইন্টু ভি ইজ ইকুয়ালস টু স্মল এম বাই ভি স্মল ভি ইন্টু স্মল ভি। তাহলে এখান থেকে আমরা আবার একটা হাফও গুণ করছি এর সঙ্গে, এখানে একটা হাফ গুণ করছি, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি হাফ ক্যাপিটাল এম ক্যাপিটাল ভি স্কোয়ার বাই ক্যাপিটাল ভি, হাফ স্মল এম ভি স্কোয়ার বাই স্মল ভি। এবার এটাকে নিয়ে যাচ্ছি হাফ ক্যাপিটাল এম ভি স্কোয়ার বাই হাফ স্মল এম ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল ভি বাই স্মল ভি, তাই না? তাহলে কার কাইনেটিক এনার্জি বেশি হবে? অফকোর্স হালকা বডির। এবার উল্টো প্রমাণ বলেছে, বলছে একটা হেভি বডি এবং একটা লাইট বডি। তাহলে চলো এই সেই হেভি বডি, আবার আমরা চলে যাচ্ছি সেই লাইট বডিতে। লাইট বডি বলছে দুটো ট্রাক ধরো রয়েছে, তো দুটো ট্রাকের বলছে দুজনেরই কাইনেটিক এনার্জি সেম, সরি কাইনেটিক, হ্যাঁ কাইনেটিক এনার্জি সেম, মানে এর ক্যাপিটাল এম ক্যাপিটাল ভি স্মল এম স্মল ভি, এর কাইনেটিক এনার্জি কত? হাফ ক্যাপিটাল এম ভি স্কোয়ার, এর হাফ স্মল এম ভি স্কোয়ার। এই দুটোকে কি বলেছে? ইকুয়াল বলেছে। হাফ ক্যাপিটাল এম ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু হাফ স্মল এম ভি স্কোয়ার। তো এই দুটো যদি ইকুয়াল হয় তাহলে এখান থেকে আমাদের কি প্রমাণ করতে হবে? যে কার মোমেন্টাম বেশি। তাহলে আমাদের প্রমাণ করতে হবে এম ভি আর স্মল এম এম ভি এর মধ্যে কে বড় কে ছোট, তাই না? তাহলে দেখো এখান থেকে আমরা কিভাবে প্রমাণ করতে পারি। উভয় পক্ষ থেকে হাফ হাফ কেটে দাও, তাহলে আমরা বলতে পারি এই হাফ কেটে দিলাম, তাহলে এটা মুছে গেল এই পোর্শনটা। একটা কাজ করো, এখানে যদি আমরা এটা করি তাহলে কি কিছু ভুল হবে? ক্যাপিটাল এম ভি স্কোয়ার ইন্টু ক্যাপিটাল এম বাই ক্যাপিটাল এম, স্মল এম ইন্টু স্মল এম ভি স্কোয়ার বাই স্মল এম, কিছু ভুল হবে না? কারণ এই এম কেটে গেলে যা ছিল তাই পড়ে থাকবে। তাহলে এটা কি হবে? ক্যাপিটাল এম স্কোয়ার ভি স্কোয়ার বাই ক্যাপিটাল এম ইজ ইকুয়ালস টু স্মল এম ভি স্কোয়ার বাই স্মল এম। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এম ভি এর হোল স্কোয়ার বাই ক্যাপিটাল এম ইজ ইকুয়ালস টু স্মল এম ভি স্কোয়ার বাই স্মল এম। তাহলে আমরা বলতে পারি এম ভি, সরি ক্যাপিটাল এম ভি বাই স্মল এম ভি এর হোল স্কোয়ার, মানে তুমি এটাকে নিচে চলে নিয়ে এসছো, ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল এম বাই স্মল এম। পারি তো করতে? দেখো আমাদের এই জিনিসটা চলে এসছে। তাহলে এবার চলো ক্যাপিটাল এম বাই স্মল এম ভি ইজ ইকুয়ালস রুট অফ ক্যাপিটাল এম বাই রুট অফ স্মল এম। তাহলে এখান থেকে তো বোঝা যাচ্ছে যে ক্যাপিটাল এম ভি প্রপোর্শনাল টু রুট অফ ক্যাপিটাল এম, স্মল এম ভি প্রপোর্শনাল টু রুট অফ স্মল এম। তাহলে বলো খুব স্বাভাবিকভাবে বুঝে দেখো যে কোনটা বেশি হবে? ক্যাপিটাল এম বেশি। কেন ক্যাপিটাল এম বেশি? কারণ এটা একটা কি ট্র্যাক? হেভি ট্রাক। তাহলে এর এমভি বেশি হবে, তাহলে আমরা বলতে পারি হেভি বডি তার মোমেন্টাম বেশি হবে। সহজ প্রমাণ। সত্যি কথা বলতে ফিজিক্সকে যদি খুব ভালো করে পড়া যায় না তাহলে কিছুই মুখস্থ করতে হয় না, এর কিছুই মুখস্থ করতে হয় না।
চলো 3 নাম্বার, একটি মালবাহী ট্রাক ও একটি খালি ট্রাক প্রতি ঘন্টায় একই বেগে চলে, কোনটিকে থামাতে বেশি বল প্রয়োগ লাগবে বা বল লাগবে? আচ্ছা বলছে একটি মালবাহী ট্রাক ও একটা তোমার খালি ট্রাক, কোনটিকে থামাতে বেশি বল প্রয়োগ করতে হবে? তুমি বলো। যেটা মালবাহী ট্রাক তার এমভি, বা যদি আমি ক্যাপিটাল এমভি বলি এমভি, আর যেটা তোমার বা ভিটাকে ছোট হাতের করো, ধরো প্রত্যেকের ভি সেম, দুজন একই বেগে চলছে, তাহলে এর ক্যাপিটাল এম ইন্টু ভি, আর যেটা হালকা ট্রাক তার কি স্মল এম ইন্টু ভি। তাহলে বলো তো কার ভরবেগ বেশি? ডেফিনেটলি মালবাহী ট্রাকের ভরবেগ বেশি। আর আমাদের নিউটন সেকেন্ড ল কি বলেছে? পি প্রপোর্শনাল টু এম ভি, তাই না? পি প্রপোর্শনাল টু এম ভি, ভরবেগের পরিবর্তনের হার, সেটাই তো বলেছে না? এই যে পি প্রপোর্শনাল টু এম ভি মাইনাস এম ইউ বাই টি, মানে পি প্রপোর্শনাল টু এম ভি, যা যত পি বেশি হবে তত ভরবেগ বেশি হবে। তার মানে একে থামানোর জন্য তত পি প্রয়োগ করতে হবে। তাহলে আমরা বলতে পারি যে মালবাহী ট্রাকটাকে থামাতে বেশি বল প্রয়োগ করতে হবে, কারণ মালবাহী ট্রাকের ভরবেগ বেশি, তাই বাংলায় লেখা রয়েছে। ক্লিয়ার সবার কাছে? চলো আর একটা জিনিস চলে যাচ্ছি আমরা, ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম। আচ্ছা ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম কি বলছে? বলছে ইফ নো এক্সটার্নাল ফোর্স অ্যাক্ট আপন আ সিস্টেম অফ টু বডিজ দ্য টোটাল মোমেন্টাম অফ দ্য সিস্টেম রিমেইন কনস্ট্যান্ট। তার মানে বলছে কোনো একটা বস্তুর ওপরে যদি এক্সটার্নাল কোনো বল প্রয়োগ না করা হয়, ঠিক আছে, তাহলে ওই বস্তুর আগের ক্রিয়া এবং পরের প্রতিক্রিয়া, বা ক্রিয়া এবং প্রতিক্রিয়া ঘটার পর ও ওই বস্তুর মোমেন্টাম সেম থাকবে। মানে ওই বস্তুতে কোনো একটা ঘটনা ঘটানোর আগে এবং পরে ওর মোমেন্টাম উইল বি সেম। বস্তুটা নিজেকে এমনভাবে গুছিয়ে নেবে যাতে করে ওর ক্রিয়া প্রতিক্রিয়া সমান হয়, যাতে ওর ক্রিয়া প্রতিক্রিয়া সমান হয় বা মোমেন্টামটা ইকুয়াল থাকে, ঠিক আছে, বা ক্রিয়া প্রতিক্রিয়া সমান করার জন্য ওরা মোমেন্টামকে ইকুয়াল বানিয়ে নেবে। যেমন প্রথমত গান রিকয়েলিং এ চলে যাচ্ছি, সেটা বুঝতে বেশি হয়তো সুবিধা হবে, ঠিক আছে? ভালো করে বোঝো এই দুটো উদাহরণ দিয়েই আমরা আজকের ক্লাস শেষ করব। সেটা হচ্ছে এই গানটার ভর হচ্ছে ক্যাপিটাল এম, এর মধ্যে যে বুলেটটা রয়েছে তার ভর হচ্ছে স্মল এম। তাহলে আমি কি বলেছি? দুটো ক্ষেত্রেই লিনিয়ার মোমেন্টাম কনজার্ভ। তাহলে বলো তো গানটা ফায়ারিং করার আগে ওর মোমেন্টাম কত? ক্যাপিটাল এম ক্যাপিটাল ভি, মানে ওই গানের যদি আমি বেগ বলি তাহলে ক্যাপিটাল ভি, বুলেটের যদি বেগ বলি তাহলে স্মল ভি। তাহলে ক্যাপিটাল এম ক্যাপিটাল ভি, আর বুলেটেরটা কি স্মল এম স্মল ভি, ঠিক আছে? তাহলে এই দুটো হচ্ছে ওই গান ফায়ারিং এর আগে আমার মোমেন্টাম, হ্যাঁ কি না? আচ্ছা এই মোমেন্টামটা কত বলো তো? জিরো নয় কি? অফকোর্স জিরো। কেন? কারণ গান ফায়ারিং এর আগে এই গানেরও কোনো বেগ নেই, বুলেটেরও কোনো বেগ নেই। তার মানে এই ইনিশিয়াল মোমেন্টাম বিফোর দ্য ফায়ারিং ইজ জিরো। তাহলে কোথাও না কোথাও আফটার ফায়ারিং এই মোমেন্টামটাও জিরো হবে। গানটা নিজেদের মধ্যে এমনভাবে অ্যারেঞ্জড হবে যে ওই ফায়ারিংটা কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে, বা ওই মোমেন্টামটা জিরো হয়ে যাবে। যেমন এবার ফায়ার করা হলো, ফায়ার করার পরে এই বুলেটের যে ভর এবং তার যে বেগ দেখো এটা হলো প্লাস, তুমি ভাবো এই বুলেট ফায়ার করার জন্য এই গানটা পেছনের দিকে, রাইফেলটা পেছনের দিকে কি আসবে? ছিটকে আসবে না? বুলেট ফায়ার করার জন্য গানটা পেছনের দিকে ছিটকে আসবে না? তাহলে এর মোমেন্টাম কত হবে? ক্যাপিটাল এম ইন্টু মাইনাস ভি। কেন মাইনাস ভি? কারণ এর বেগটা উল্টো দিকে। কার উল্টো দিকে? বুলেটের উল্টো দিকে। তাহলে আমরা বলতে পারি ক্যাপিটাল ভি মাইনাস ক্যাপিটাল এম ভি, এই ভ্যালুটাও জিরোই হবে। কেন? কারণ
এই দুটোর যা ভরবেগ জেনারেট করবে, ধরো মনে করো এই বুলেটের ভর হচ্ছে 2 গ্রাম, এই বুলেটের বেগ হচ্ছে 1000 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তাহলে এর এই রাইফেলের ভর কত? সাপোজ 500 গ্রাম, 500 গ্রাম, ঠিক আছে? 500 গ্রাম, এর বেগটা কত হবে রিভার্স ডাইরেকশনে? কত হবে? 4 মিটার পার সেকেন্ড। তবেই দেখো এটাও 2000 হবে মাইনাস এটাও 2000 হবে, ইকুয়ালস টু 0 হয়ে যাবে, ইকুয়ালস টু 0 হয়ে যাবে। বোঝা গেল পুরো ব্যাপারটা? তার মানে রিকয়েলিং অফ গান দেখো আলটিমেটলি মোমেন্টাম 0 করে দিচ্ছে। রকেট প্রপালশনের ক্ষেত্রেও সেম, উদাহরণটা প্রায় একই রকম। সেটা হচ্ছে যে তোর এই রকেটের টোটাল মাস আর এই যে ফুয়েল, এই ফুয়েলের যে মলিকিউলগুলো রয়েছে তার মাস, তাহলে যতগুলো ফুয়েল রয়েছে, ফুয়েল অণু রয়েছে, সাপোজ তার ভর কত বা তার বেগ কত? তার বেগ হচ্ছে স্মল ভি। আর যতগুলো তোমার বা এই রকেট তার বেগ কত? ক্যাপিটাল ভি। জিনিসটা একই রকম, দেখো ফুয়েল অপোজিট ডাইরেকশানে যায়, রকেটের গতির অপোজিট ডাইরেকশানে। এইটুকু ক্লিয়ার? তার মানে সম্মিলিতভাবে এই সেম ব্যাপারটা হচ্ছে যে বিফোর অ্যাকশন, মানে রকেট চলার আগে এমভি প্লাস ক্যাপিটাল এমভি উইল বি 0। রকেট যখন চললো তাহলে প্রতিটা ফুয়েলের অণুর ভর ইনটু তার যে বেগ ইনটু যতগুলো অণু, এটা প্লাস ক্যাপিটাল এম ইনটু মাইনাস ভি, কারণ রকেট অণুর উল্টো দিকে ছুটছে, দ্যাট উইল বি অলসো 0। বুঝতে পেরেছো? সেই জন্য এই সমস্ত ক্ষেত্রে লিনিয়ার মোমেন্টাম কনজার্ভ থাকে। বিফোর অ্যাকশন অ্যান্ড আফটার অ্যাকশন উইল বি দ্য সেম। বোঝা গেল? এটা হচ্ছে আমার রকেট প্রপালশন অ্যান্ড রিকয়েলিং অফ গান, দুটোই কি ব্যাখ্যা করছে? দুটোই আমার কিন্তু নিউটনস ল অফ মোশনের সেকেন্ড লকে ব্যাখ্যা করছে। তাহলে এইখানে আমরা এটাকে শেষ করছি। সেকেন্ড দিন আমরা যেটা করব সেটা হচ্ছে এই সেকেন্ড লটাকে আমরা অলরেডি প্রমাণ করে দিয়েছি, পি ইকুয়ালস টু এম এফ। আর তোমার সেই জায়গা থেকে আমরা পরে অ্যাপ্লিকেশানগুলো আরও দেখব, এবং থার্ড লয়ের অ্যাপ্লিকেশান দেখব, লিফটের ক্রিয়া দেখব, এবং এর পরের পেজে আমরা ইউনিটটাকে দেখব। ক্লিয়ার? তাহলে এখানে আমরা এখন আপাতত ক্লাস এন্ড করে দিচ্ছি।